মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালে ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশে ক্র্যাকডাউনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আহত শতাধিক মাদ্রাসা ছাত্র আশ্রয় নেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাদানীনগর মাদ্রাসায়। নিহত কয়েকজনের লাশও বহন করে নিয়ে আসেন কেউ কেউ। ভোর ৪টা থেকে আহতরা আসতে শুরু করেন এই মাদ্রাসায়। ৬:৩০টার দিকে তাদের পিছু নিয়ে র্যাব ও পুলিশের একটি দলও মাদ্রাসায় আক্রমণ চালায়। মহাসড়ক থেকে সরাসরি গুলি ও টিয়ার গ্যাস ছুটতে থাকে ঐতিহ্যবাহী এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে। ফজরের সময় এই মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে যান আবু বকর সিদ্দিক পলাশ। মাদ্রাসার সামনেই বাড়ি তার। বাড়ির পাশে কুমিল্লা মেটাল ইঞ্জিনিয়ারিং নামের একটি ওয়ার্কশপ চালাতেন ২৬ বছর বয়সী পলাশ। বছরখানেক আগে বিয়ে করে ঘর সংসার আর নিজের ছোট্ট ব্যবসায় মনোনিবেশ করেছিলেন তিনি। নামাজ পড়তে গিয়ে হতাহতদের অসহায়ত্ব দেখে ওই বাজারের সোনারগাঁও ফার্মেসির মালিক গ্রাম চিকিৎসক জহিরুল ইসলামকে আহতদের চিকিৎসার জন্য বাসা থেকে ডেকে মাদ্রাসায় দিয়ে বাড়িতে ফিরে আসেন পলাশ। এরই মাঝে মাদ্রাসায় আক্রমণ করে র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ টিম। মুহুর্মুহু গুলি আর কাঁদানে গ্যাসের আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশি হামলা থেকে বাঁচানোর আকুতি জানিয়ে মাইকিং করতে থাকে মাদ্রাসার ছাত্ররা। পুলিশের বুলেটের ভয় উপেক্ষা করে এলাকার শত শত মানুষের সঙ্গে রাস্তায় নামেন পলাশও। ৭:৪৫ হঠাৎ করেই থেমে যায় গুলির শব্দ। আশেপাশে র্যাব পুলিশের উপস্থিতিও অদৃশ্য হয়ে যায়। বিষয়টি বুঝতে পলাশের সঙ্গে বেশ কয়েকজন যুবক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর যান। ততক্ষণে বিভিন্ন ভবনে অবস্থান নিয়েছে স্নাইপারের দল। মহাসড়কে উঠতেই অজ্ঞাত স্থান থেকে আসা গুলি লাগে পলাশের বুকের বাম পাশে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই সময় পলাশের সঙ্গে ছিলেন আরিফুল ইসলাম। তিনি জানান, কয়েকজন মিলে পরিস্থিতি বুঝতে গলির পথ থেকে মহাসড়কে উঠতেই অজ্ঞাত স্থান থেকে টার্গেট করে ছোড়া গুলিতে আহত হন পলাশ। রক্তাক্ত অবস্থায় পলাশের রাস্তায় পড়ে যাওয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। মুহূর্তেই দিকবিদিক ছুটতে থাকেন সবাই। গুলিবিদ্ধ পলাশ তখন মহাসড়কের উপর পড়ে ছটফট করছিলেন। কিছু সময়ের মধ্যে গুলির শব্দ ফের থেমে গেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে পলাশকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান তারা। সকাল ৮:৩০টার কিছু পরে পলাশের শরীরে গুলি লাগার খবর পান তার বড় ভাই ইলিয়াস হোসেন ও মিনার হোসেন। খবর পেয়ে দৌড়ে সেই হাসপাতালে যান তারা। ততক্ষণে মহাসড়কের দিক থেকে ফের আক্রমণ শুরু করে র্যাব পুলিশের যৌথ বাহিনী। সংঘর্ষ উপেক্ষা করে দুই ভাই ছুটে যান হাসপাতালে। ততক্ষণে পলাশের ৩-৪ জন বন্ধুও হাসপাতালে পৌঁছায়। জরুরি বিভাগের এক কোণে ৪-৫টি লাশ পড়ে থাকতে দেখেন তারা। তার পাশে একটি বেডের ওপর পলাশকে দেখতে পান। হাসপাতালে চিকিৎসকরা জানান, পুলিশ হতাহতদের নিয়ে যেতে হাসপাতালে দিকে আসছে। এই ভয়ে দুই ভাই সহ পলাশের বন্ধুরা ৪-৫ জন মিলে ধরাধরি করে আহত পলাশকে নিয়ে আসেন মাদানীনগর মাদ্রাসায়। মাদ্রাসার ভেতরে তখন আহত কয়েকশো ছাত্র জনতার আর্তনাদ। ভোরে জহিরুল নামের সেই গ্রাম্য চিকিৎসকে পলাশ মাদ্রাসায় ডেকে এনেছিলেন। তিনি তখনও সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন। আহত পলাশকে দেখে ছুটে আসেন তিনি। পালস মেপে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বাইরে রক্ত বের না হলেও ভেতরে রক্তক্ষরণ টের পান তিনি। জহিরুলের পরামর্শে পলাশকে ধরে সানারপাড়ের একটি হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ক্রমেই পলাশের দেহ ভারী হয়ে উঠছিল। মহাসড়কের ওপর উঠলে 2 চাকার বাদাম বিক্রি করার একটি ভ্যান পরিত্যক্ত অবস্থায় দেখতে পান তারা। সেই ভ্যানে পলাশের নিথর দেহ রেখে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখানেও 8-9টি লাশের পাশাপাশি আহত অসংখ্য মানুষকে কাতরাতে দেখেন পলাশের ভাই ইলিয়াস। হাসপাতালের বাইরে তখন মুহুর্মুহু গুলির শব্দ। পুলিশ নিয়ে যাবে এই শঙ্কায় তড়িঘড়ি করে লাশটি নিয়ে ফের 2 চাকার ভ্যান গাড়িতে তুলে বাড়িতে চলে আসেন তারা। পরে চারপাশে সীমানা প্রাচীরে ঘেরা বাড়ির প্রধান ফটক আটকে বারান্দায় লাশ রেখে সেখানেই 7-8 জন মিলে কোনো মতে জানাজা পড়া হয়। অন্যদিকে পলাশের দোকানের কর্মচারী রিয়াজ, হালিম, মানিক স্থানীয় আরও 2 জন মিলে বাড়ির পাশের কবরস্থানে কবর খনন করতে থাকেন। রিয়াজ বর্তমানে মালয়েশিয়া আছেন। মোবাইল ফোনে তিনি জানান, 3 জন মিলে যখন কবর খুঁড়ছিলেন তখন কবরস্থান লক্ষ্য করে 3 দফায় গুলি চালায় পুলিশ। এ সময় কবরের গর্তে শুয়ে রক্ষা পান তারা। জানাজা শেষে তড়িঘড়ি করে লাশটি মাটি চাপা দেয়া হয়। পুলিশ লাশ তুলে নিয়ে যেতে পারে এমন শঙ্কায় কবর দেয়া রীতিনীতি মানতে পারেনি স্বজনরা। কোনো মতে মাটি চাপা দিয়ে কবরের মাটি সমান করে ওপরে লতাপাতা বিছিয়ে দেন পরিবারের সদস্যরা।
পলাশের কথা উঠতেই কণ্ঠ ভারী হয়ে উঠে বৃদ্ধা মা রোকেয়া খাতুনের। কিছু সময়ের মধ্যেই বেরিয়ে আসে বাঁধ ভাঙা চোখের পানি। তিনি জানান, সন্তান হত্যার বিচার তো দূরের কথা, সন্তানের লাশের পাশে বসে কান্নাও করতে পারেননি তিনি। এক সন্তানের মৃত্যুর পর অন্য সন্তানদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত ছিলেন এই বৃদ্ধা মা। পলাশের মায়ের সঙ্গে কথা বলার সময় পাশে বসে নীরবে চোখের পানি ফেলছিলেন বড় বোন পারভিন আক্তার। পলাশের বড় ভাই ইলিয়াস হোসেন জানান, ভাইয়ের মৃত্যুর পর নতুন নির্যাতন নেমে আসে পরিবারের ওপর। ওই দিন রাত থেকে নিয়মিত পুলিশের কথিত অভিযান শুরু হয় তাদের বাড়িতে। বাধ্য হয়ে বাড়ি ছেড়ে যেতে হয় ইলিয়াস ও তাদের বড় ভাই মিনার হোসেনকে। বাড়িতে কোনো পুরুষ সদস্য থাকতে পারেনি 2 মাস ধরে। পুলিশ হয়রানি এড়াতে অন্য ভাড়াটিয়ারাও বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শওকতের দায়িত্ব ছিল তাদের বাড়ি নজরদারিতে রাখা। 2 মাস পরে 3 দফায় শওকতকে 55,000 টাকা ঘুষ দিয়ে হয়রানি থেকে রেহাই পান তারা। জুলাই মাসের মাঝামাঝি সময় বাড়ি ফিরে এসে পড়েন নতুন বিড়ম্বনায়। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার অন্যতম আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা নূর হোসেন তাদের নিয়মিত হুমকি ধুমকি দিতে থাকেন। পুলিশের গুলিতে নিহতের ঘটনা আড়াল করে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা পলাশকে হত্যা করেছে এই মর্মে এলাকার বিএনপি ও জামাত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করতে চাপ দেয় নূর হোসেন। তাদের কথা মতো থানায় মামলা না করলে পলাশের ভাই ইলিয়াস ও মিনারকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় সে। নূর হোসেনের ভয়ে ফের এলাকা ছাড়তে হয় তাদের। সে দফায় ও মাসখানেক লুকিয়ে থাকতে হয় 2 ভাইকে। সানারপাড় বাজারে লিমা ফার্মেসির ফার্মাসিস্ট মোশাররফ হোসেন জানান, ঘুম থেকে উঠতেই কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থী তাকে ডাকতে আসেন। বলেন, মাদ্রাসায় অনেক আহত শিক্ষার্থী আছে, তাদের চিকিৎসা দিতে হবে। চিকিৎসা বিদ্যায় নিজের সামান্য জ্ঞান নিয়ে ছুটে যান মাদ্রাসায়। এই সময় যে ঘরে হতাহতদের রাখা হয় সেখানে রক্তের ঢেউ খেলছিল। বাইরে গুলির শব্দ আর কাঁদানে গ্যাসের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ছিল পুরো এলাকায়। সকাল 9টার দিকে পলাশকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মুরব্বী হিসেবে পরিচিত আব্দুস সাত্তার পরিবার ও দোকান কর্মচারীদের বাইরে একমাত্র তিনিই পলাশের জানাজায় অংশ নিয়েছিলেন। এই খবর প্রচার হলে তার জীবনে নেমে আসে রাষ্ট্রীয় নির্যাতন। তিনি জানান, পলাশের পরিবারের পুরুষ সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও তিনি পাননি। জানাজায় অংশ নেওয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের 2টি মামলা হয় তার বিরুদ্ধে। এসব মামলায় কয়েক মাস জেলও খাটতে হয় তাকে। অবশেষে দালাল ধরে পুলিশকে 3 লাখ টাকা দিয়ে হয়রানির হাত থেকে রক্ষা পেলেও মামলার ঘানি আজও টানতে হচ্ছে। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও মাদানীনগর মাদ্রাসার শিক্ষক মুফতি বশিরুল্লাহ জানান, আওয়ামী লীগ ও প্রশাসনের কর্মকর্তারা প্রায় বলতেন, এত মানুষ মারা গেছে, লাশ কোথায়? তাদের সিদ্ধিরগঞ্জ এলাকার শহীদ পরিবারগুলোর সঙ্গে দেখা করার অনুরোধ জানান তিনি। বলেন, ওই দিন এই এলাকায় পুলিশের গুলিতে পলাশ সহ 19 জন শহীদ হয়েছিল। একটি পরিবারও তাদের স্বজন হারানোর শোক পালন করতে পারেনি। ধর্মীয় রীতি মেনে দাফন করতে পারেনি কেউ। শহীদ পরিবারের সদস্যদের মামলার আসামি করে এলাকা ছাড়া করা হয়েছে। রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলো এখনো ভীত সন্ত্রস্ত। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।